হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 175 পাতায় যে স্কুলটা আছে 175 পাতার স্কুলটা কিন্তু আমরা আজকে শুরু করছি। ঠিক আছে, পেজ 175 পাতায় যে স্কুলটা আছে ফিজিক্যাল সায়েন্স সেটা। তো বিভাগ কয়ের প্রথম কোশ্চেন এমসিকিউতে কী বলছে দেখো, বলছে যে ওজোন স্তর ধ্বংসে বা ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান কোনটি? উত্তর হবে কি? উত্তর হবে সিএফসি। ঠিক আছে, তারপরে বলছে যে প্রদত্ত কোন লেখচিত্রের প্রকৃতি সরলরৈখিক নয়। তোমরা জানো যে ভি ভার্সেস টি কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হয়, তাই তো? তাহলে পিভি ভার্সেস ভি হচ্ছে ভি অক্ষে সমান্তরাল হয়, পি ভার্সেস ভি হচ্ছে সমপরাবৃত্তাকার, যেটা কিন্তু ব্যাকাদাগ মতো হয়, মনে আছে? ব্যাকাদাগ মতো হয়, তাই তো? এটা সমপরাবৃত্তাকার। পি ভার্সেস টি এটাও কিন্তু আমাদের সরলরৈখিক হয়। তার মানে পি ভার্সেস ভি যেটা, সেটা কিন্তু আমাদের কী হবে তাহলে? সরলরৈখিক নয় বলেছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সরলরৈখিক নয়। বলছে কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 8 হলে এসটিপিতে 4 গ্রাম ভরবিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে? তো দেখে নাও, বাষ্পঘনত্ব কত বলেছে? 8 বলেছে। তো বাষ্পঘনত্ব যদি 8 হয় তাহলে কিন্তু আমরা এম এর মান কত হবে? 8 × 16, অর্থাৎ আণবিক ভর কত হবে? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম মানে আমাদের 22.4 লিটার আমরা জানি, তাই তো? তাহলে 4 গ্রামের জন্য কত হবে? তাহলে 16 গ্রামের জন্য যদি 22.4 লিটার হয়, তাহলে 4 গ্রামের জন্য 22.4 বাই 16 × 4, 4 4 16, কাটাকাটি করলে 5.6 লিটার। ঠিক আছে, কত হবে তাহলে? 5.6 লিটার। তাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের বলেছে 4 গ্রাম, কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 8 হলে এসটিপিতে 4 গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে? 5.6 লিটার। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বলছে নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ? আমরা জানি যে হীরের তাপ পরিবাহিতা কিন্তু সর্বোচ্চ, তাই তো? হীরে। তারপরে বলছে কি, এটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, নিচের কোন বস্তু দূরত্বের জন্য একে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা যাবে? মনে রাখবে যে বিবর্ধক কাজের ক্ষেত্রে কি, বিবর্ধক কাজ জিনিসটা কী বলো তো? বিবর্ধক কাজ জিনিসটা হচ্ছে কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, অর্থাৎ আমাদের বিবর্ধক বুঝতে গেলে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে এদের উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার না, দেখতে হবে এর থেকে কম দূরত্বের কী আছে এর মধ্যে। 15, 10-এর থেকে বেশি হবে না, 20 হবে না, 10 নিজেও হবে না। আমাদের উত্তল লেন্স থেকে বলছে কম ফোকাস দৈর্ঘ্য হতে হবে, মানে 7 সেন্টিমিটার হতে পারে, তাই তো? কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, এটা এদের আছে। এদের মধ্যে যেটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বলছে নিচের কোন বস্তু দূরত্বের জন্য, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের মান 10 সেন্টিমিটার হলে বস্তু তার থেকে কম দূরত্বে রাখতে হবে, বিবর্ধক কাজ হিসেবে তখন ব্যবহার করা যাবে। বলছে অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় কিন্তু কীভাবে? যে প্রতিফলনেও নয়, প্রতিসরণেও নয়, কীভাবে সৃষ্টি হয়? বিচ্ছুরণে কিন্তু। ঠিক আছে, এই বর্ণালী সৃষ্টির কারণও কিন্তু বিচ্ছুরণ, তাই তো? বর্ণালী সৃষ্টির কারণটাও কিন্তু আলোর বিচ্ছুরণ। বলছে নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব? মনে রাখবে আমরা আধানের মান আমরা কি জানি? আধানের মান কিন্তু পূর্ণ সংখ্যা বা পূর্ণ দশমিক বা ভগ্নাংশ, এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা ছাড়া হয় না, অর্থাৎ ভগ্নাংশ বা দশমিকে কিন্তু হয় না। তার মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে আধানের কোয়ান্টামায়ন সত্য অনুযায়ী বলতে পারি আমরা যে আমরা কী জানি বলো তো? আমরা জানি যে ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই, অর্থাৎ এনের যে মানটা ইলেকট্রনের আধানের গুণিতক আকারে হতে হয়। এই যে গুণিতক আকারে এনের যে মানটা, এর মান 1, 2, 3, 4 এরকমভাবে হতে হয়। এর মান কখনো 2/3, 1.4, 1.5 এরকম ধরনের সংখ্যা কিন্তু এনের মান কখনো হয় না। অর্থাৎ এখানে যদি আমি দেখি যে 0.6, এটা কিন্তু হবে না। তাকে যদি আমি এখানে আমাদের এনের মানটা বের করতে বলেছে, আধানের মানটা বাস্তবে সম্ভব, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.9 × 10⁻, ভুল বললাম, 1.9 নয়, 1.6 হচ্ছে একটা ইলেকট্রন আধান হচ্ছে 1.6 × 10⁻19 কুলাম, এটা হবে তার দ্বিগুণ, অর্থাৎ 3.2 হবে, 3.2 × 10⁻19 কুলাম। এটা এই আধানটা কিন্তু বাস্তবে সম্ভব। কেন বলো তো? কারণ এখানে এনের মান হচ্ছে 2, ই এর মান তো আমরা জানি কত, দেখে নাও এটা, দেখে নাও উত্তরটা কী হবে। অ্যাকচুয়ালি উত্তরটা এরকম হবে, আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু এন ই, এখানে ই এর মানটা কি? ই এর মান হচ্ছে 1.6 × 10⁻20 মাইনাস কত? 10⁻19 কুলাম। ঠিক আছে, 10⁻19 কুলাম এটা হয় আমাদের, তাই তো? 10⁻19 কুলাম। এখন বলছে আমাদের টোটাল কিউ এর মান, বলছে এখানে আমাদের টোটাল কিউ এর মান বলেছে 3.2 × 10⁻19 কুলাম। এটা ইজ ইকুয়াল টু, যদি আমি এটা ধরে নিই তাহলে এন ইন্টু কত হবে? 1.6 × 10⁻19 কুলাম। এখন এটা যদি হয় তাহলে এন এর মান বের করলে কত হবে? বুঝতেই পারছো, 3.2 × 10⁻19 কুলাম বাই কত হবে? বাই 1.6 × 10⁻19 কুলাম। এটা কেটে গেলে, এটাকে 2 দিয়ে কাটা করলে এনের মান কত আছে? 2। আর 2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 2 কিন্তু একটা কী সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাই কিন্তু 3.2 × 10⁻19 কুলাম এটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। যদি এই 3.2 × 10⁻19 জায়গায় যদি আমরা 0.6 বসাতাম, তাই তো? দেখো 3.2 জায়গায় যদি 0.6 বসে তাহলে কিন্তু কখনো কাটাকাটি যাবে না, তাই না? আর কি আছে দেখো, 4.2 যদি বসাই, 3.2 জায়গায় যদি 4.2 বসাই,
ষোলোর কোনো গুণিতকে ষোলোর কোনো গুণিতকে কিন্তু আমরা 4.2-কে পাই না, ফলে এটা একটা দশমিকের উত্তর চলে আসবে। আর 1.9 আছে, ওটাও কিন্তু সম্ভব নয়। বুঝতেই পারছো, এই 3.2 এর জায়গায় বাকি যে তিনটে আছে 0.6, 1.9 আর 4.2, এই তিনটে যদি যে এই জায়গাটায় বসাও, তাহলে এনের মান একটাও দেখবে তোমার পূর্ণ সংখ্যায় উত্তর আসবে না। তার জন্য কিন্তু এগুলোর অ্যান্সার হবে না, শুধুমাত্র 3.2 × 10⁻19 কুলম্ব যেটা আছে সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি বলছে, যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের যন্ত্র কোনটি? বলছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের যন্ত্র কোনটি হবে? ডিসি মোটর, ট্রান্সফরমার, গ্যালভানোমিটার না এসি জেনারেটর? এটা অবশ্যই কিন্তু ডিসি মোটর হবে না, ডিসি মোটর হবে না, এটা কি হবে? এটা কিন্তু এসি জেনারেটর হবে। ঠিক আছে, এটা কি হবে? এসি জেনারেটর। বলছে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত, প্রোটনের স্রোত, নিউটনের স্রোত না তড়িৎচুম্বকীয় তরঙ্গ? বিটা রশ্মি কিন্তু আমাদের অবশ্যই ইলেকট্রনের স্রোত। ওকে, বলছে পর্যায় সারণীর কোনো শ্রেণী বরাবর যেটা পরিবর্তন হয় না সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ইলেকট্রনের যোজক ইলেকট্রন সংখ্যা। এই যোজক ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না। বলছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যোজক ইলেকট্রন সংখ্যা। বলছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে জলীয় দ্রবণে উপস্থিত থাকবে কোনটা? কেবল অণু, কেবল হচ্ছে আয়ন, কি আছে দেখো, কেবল অণু, কেবল হচ্ছে আয়ন, আয়ন এবং অণু উভয়ই, আর কোনোটিই নয়, এটা হচ্ছে কেবল আয়ন হবে। ঠিক আছে, বলছে প্রদত্ত কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? নিজের কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? H2S, হাইড্রোজেন সালফাইড, তাই তো? কি উত্তর হবে? হাইড্রোজেন সালফাইড। নিচের কোন ধাতু জোটটি ব্রোঞ্জ এবং কাঁসা উভয় সংখ্যা ধাতুতে বিদ্যমান? দুটোর মধ্যে আছে কপার, যে কী হবে উত্তর? কপার টিন। এটা কিন্তু এটার মধ্যে কিন্তু ব্রোঞ্জ এবং কাঁসা, কপারের মধ্যে মানে কপার টিনের মধ্যে কিন্তু ব্রোঞ্জ এবং কাঁসা উভয় সংখ্যা ধাতুতেই বিদ্যমান। কোনটা? কপার টিনটা। যা ব্রোঞ্জের মধ্যেও আছে, কাঁসার মধ্যে কপার টিনের যে কম্বিনেশন, এটা কিন্তু ব্রোঞ্জের মধ্যেও আছে, কাঁসার মধ্যেও আছে। ঠিক আছে, ইথাইল অ্যালকোহলের নিরুদনে কোন গ্যাসটি কোনটি উৎপন্ন হয়? মনে রাখবে C2H4, ইথাইল অ্যালকোহলের নিরুদনে কোন গ্যাসটি উৎপন্ন হবে? ঠিক আছে, এটা হচ্ছে C2H4 হওয়া উচিত। দাঁড়াও দেখে নিয়ে, হ্যাঁ দেখে নাও, ঠিকই বলেছি, C2H4 কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, নিরুদন বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহলের নিরুদন বিক্রিয়ায় C2H4 কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের ইথিলিন। ঠিক আছে, ইথিলিন উৎপন্ন হয়, C2H4 হবে। ঠিক আছে, C2H4, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। বলছে কিটোন যৌগের কার্যকারী গ্রুপ কোনটি? কিটোন যৌগের কার্যকারী গ্রুপ, কিটোন কোনটা? এটাকে কিটোন বলা হয়, তাই তো? আমরা সবাই জানি এটা হচ্ছে কিটোন গ্রুপের কার্যকারী গ্রুপ, কিটোনের, তাই তো? বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? আমরা জানি যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, তাই তো? বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি? মিথেন বা CH4। আমরা লিখতে পারি CH4 লিখতে পারি। ঠিক আছে, তারপরে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে জলবায়ু নিয়ন্ত্রণ হয়? জন্য হচ্ছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে কিন্তু প্রথম স্তর, মানে ট্রপোস্ফিয়ারে কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ হয়, ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, বলছে সূর্যালোকের ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার কাজ করে, এটা হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে PV=nRT সমীকরণে কোনটি ধ্রুবক থাকে? অবশ্যই আর হচ্ছে ধ্রুবক থাকে, যেখানে চিহ্নগুলি প্রচলিত। আচ্ছা, -273°C উষ্ণতায় গ্যাসের অণুর গতিবেগ 0 হয়, সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্য। ঠিক আছে, এটা কিন্তু সত্য। -273°C বা 0 কেলভিন বলতে পারি আমরা ওটাকে। ঠিক আছে, একই ব্যাপার। বলছে উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা কী রূপে বৃদ্ধি পায়? ঠিক আছে, কী রূপে বলে লেখো? সমানুপাতে বাড়ে। কী লিখবা? সমানুপাতে কিন্তু বাড়ে, সমানুপাতে বৃদ্ধি পায়। ঠিক আছে, তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তারপরে কি বলেছে? বলেছে দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্বা বদনের ক্ষেত্রে কোন আলোক রশ্মির কৌণিক চ্যুতি কত? দুই মাধ্যমের প্রতিসরণের সময় লম্বা বদনের ক্ষেত্রে আলোক রশ্মির কৌণিক চ্যুতি 0 হয় না। কৌণিক চ্যুতি হবে কোথা থেকে? যে পথ দিয়ে যায় সেই পথ দিয়েই ফিরে যায়। ড্যাশ লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে, ড্যাশ লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে, লেখো অবতল লেন্স সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, অবতল লেন্স সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠন করে। নেক্সট কোশ্চেন কি বলছে? যে শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির
শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত? শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ যা আলোর বেগের সঙ্গে সমান, মানে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অর্থাৎ আলোর বেগের সঙ্গে সমান। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্য, শ্রেণী সমবায় কিন্তু এটাকে যুক্ত করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে বিভব প্রভেদ একই রেখে রোধ যদি অর্ধেক করি তাহলে পরিবাহীর প্রবাহমাত্রার কীরূপ পরিবর্তন ঘটবে? দেখে নাও, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আইআর। আমরা জানি কি যে ভি ইজ ইকুয়াল টু আইআর, তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাই তো? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, যেখানে ভি হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আই ড্যাশ মানে কত হবে? ভি বাই যে আই ড্যাশ মানে হচ্ছে ওই রোধ অর্ধেক করার পরের প্রবাহ মাত্রা। আই ড্যাশ যদি হয় তাহলে আমরা বলতে পারি ভি বাই এই আরটা হয়ে যাচ্ছে আর/2, এই দুই উল্টে উপরে চলে যাচ্ছে, তাহলে 2 × কত হবে? ভি বাই আর। এই ভি বাই আর মানে কিন্তু আই, তাই তো? ভি বাই আর মানে কত? আই। তাহলে 2 × আই মানে হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এক কথায় আয়ের দ্বিগুণ হচ্ছে, আগে আই ছিল তো, তাহলে আই ড্যাশ কত হচ্ছে? আয়ের দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ রোধ অর্ধেক করলে প্রবাহমাত্রা কী হয়? দ্বিগুণ হয়। প্রবাহমাত্রা কী হয়? দ্বিগুণ হয়, তাই তো? দ্বিগুণ হয়। বোট কোন ভৌত রাশির একক? বোট কিন্তু তড়িৎ শক্তির একক, তাই তো? বোট কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির একক হচ্ছে বোট। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের বিপুল শক্তির উৎস? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন, এটা খুব ভালো একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে? নিউক্লিয় সংযোজন। তারপরে কি বলেছে? এটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম লেখো। এটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 2.1.1 বলছে অ্যামালগামের সর্বদা একটা উপাদান, সর্বদা একটি উপাদান। অ্যামালগামের মধ্যে সর্বদাই কোনটা থাকবে? এই পারদ। 2.11.2, ঠিক আছে? অ্যামালগাম পারদের সঙ্গে বিক্রিয়া করে, সোনার পারদ বিক্রিয়া করে অ্যামালগাম, তাই তো? তারপরে বলেছে কি যে বক্সাইট থেকে নিষ্কাশিত হয় কোনটি? বক্সাইট থেকে নিষ্কাশিত হয় অ্যালুমিনিয়াম। 2.11.3। তারপরে বলছে পিতল এবং ব্রোঞ্জ উভয়ই উপস্থিত থাকে কোনটা? কপার। 2.11.4। বলেছে এটি সমযোজী যৌগের নাম করো সেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসাবে আচরণ করে। এটি সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসাবে আচরণ করে। এর উত্তর কী হবে? HCl। HCl হচ্ছে এটার অ্যান্সার। হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে? বলছে CaO যৌগে আয়নীয় বন্ধন দেখা যায়, সত্য না মিথ্যা? CaO যৌগে আয়নীয় বন্ধন দেখা যায়, এটা কিন্তু সত্য হবে। বলছে এটি ক্ষারীয় মৃত্তিকা এবং CaO যৌগে আয়নীয় বন্ধন দেখা যায়। মনে রাখবে Ca2+, একটা তৈরি করে Ca2+, আর একটা তৈরি করে O2-, ঠিক আছে? দুটো আয়ন তৈরি করে, ঠিক আছে? এইটা প্লাস এইটা, ঠিক আছে? বলছে যে এটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। ঠিক ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে NH4OH। NH4OH কিন্তু একটা ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরে কি বলেছে? NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ড্যাশ উৎপন্ন হয়, ক্যাথোডে Na বা সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। এবং অ্যানোডে কিন্তু হচ্ছে, অ্যানোডে তোমার কী উৎপন্ন হয় বলো তো? অ্যানোডে কিন্তু উৎপন্ন হবে তোমার ক্লোরিন যে গ্যাসটা, সেই গ্যাসটা, ঠিক আছে? অ্যানোড মাডে পাওয়া যায় এমন দুটি ধাতুর নাম লেখো। আমি এটা অনেকবারই লিখেছি, একটা হচ্ছে Ag, একটা হচ্ছে Au, অর্থাৎ সোনা আর রূপা, ঠিক আছে? বর ধাতু বলা হয় এদেরকে। বলছে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগ ব্যবহার করা হয়? পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগ তুমি ব্যবহার করবে? পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করতে তুমি যে ক্লোরাইড যৌগটা ব্যবহার করবে সেটা হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। NH4Cl এটাও কিন্তু আমরা ব্যবহার করি। সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক হিসাবে আমরা PT ব্যবহার করি, অর্থাৎ প্ল্যাটিনাম ব্যবহার করতে পারি, বা V2O5। V2O5ও কিন্তু অনেকে ব্যবহার করে। প্ল্যাটিনাম বা ভ্যানেডিয়াম পেন্টক্সাইড। জার্মান সিলভারের পরিমাণ কত? 0%। 0% সিলভার থাকে। জার্মান সিলভার থাকেই না, তাই তো? আর বলছে এটি CH3CH2OH এর সমবায়বের গঠন সংকেত লেখো, ঠিক আছে? CH2CH এর সমবায়বের গঠন সংকেতের নাম কি? তাই তো? এটা লেখো। এটা কত হবে? এরকম সি তলায় হচ্ছে বন্ড সি, বন্ড এখানে এই পাশে OH, এই পাশে একটা H, এই পাশে একটা H, নিচে একটা H, ঠিক আছে? এখানে একটা H, এখানে একটা H, অর্থাৎ CH3CH2OH। এটা কিন্তু CH3CH2OH হচ্ছে, ঠিক আছে? এটা সমবায়ের গঠন সংকেত। CH3CH2OH এর ইউপ্যাক নাম কী হবে? তো ইউপ্যাক নামটা দেখে নাও। দেখো, একটা, দুটো, তিনটে, কড়া কার্বন আছে তিনটে, তাই প্রোপ,
প্রোপ। দেখে নাও, আমি ইউপ্যাক নামের উপরে একটা ভিডিও করেছিলাম, সিঙ্গেল ভিডিও, 3-4 মিনিটের একটা ভিডিও, তোমরা পারলে ওটা দেখে নিও। তোমরা ওখানে একটাও, আশা করি একটাও আটকাবে না তোমাদের, ঠিক আছে। আর এখানে প্রত্যেকের মধ্যে বন্ধন থাকে একটা, তাই এএনই যুক্ত হয়, ঠিক আছে। প্লাস COOH থাকলে ওইক, OIC ওইক অ্যাসিড, ACID, তাহলে কী হচ্ছে প্রোপানোইক, একসঙ্গে জুড়ে দিলে কী হবে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, এর নামটা কী হয়ে যায় প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে। প্রোপানোইক অ্যাসিড হবে এটার ইউপ্যাক নাম, ঠিক আছে। তারপরে কি বলেছি দেখো, তারপর বলছে ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহার করা হয়। ননস্টিক বাসনপত্র যদি তৈরি করতে হয় তাহলে আমাদের ব্যবহার করা হয় আছে টেফলন। কি ব্যবহার করা হয় টেফলন, টেফলন কিন্তু আমরা ব্যবহার করি, ওকে।